2001 সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে এবং জনগণকে সমৃদ্ধ বাংলাদেশ, সাংবিধানিক বাংলাদেশ, গণতন্ত্র, সুশাসন নিশ্চিত করবার জন্য দলটি সফলতার সাথে 5 বছর ক্ষমতায় থাকে এবং সাংবিধানিক বাধ্যবাধকতায় তারা কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এই জায়গায় বিএনপি শতভাগ সফল এবং রাজনৈতিক দল হিসেবে ওয়াদা ছিল সঠিকভাবে পূরণ করে। সংকটটা সৃষ্টি হয় কিভাবে? আওয়ামী লীগ 2006 সালে এমন একটি নির্বাচন, তাদের ক্ষমতা নিশ্চিতের একটা নির্বাচন, এবং সেই নির্বাচন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামেই বলেন না কেন আদায় করতে অক্ষম হচ্ছিল, তত সময় পর্যন্ত তারা নির্বাচনে হাসানকে কেন বয়স বাড়িয়ে তাকে করা হলো সেটি আগে প্রেক্ষাপটটা কেন হলো। এখন ধরেন ইয়াজউদ্দিনের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো, আওয়ামী লীগও কিন্তু তাকে মেনে নিয়েছিল এবং মেনে নিয়ে 22শে জানুয়ারি যে নির্বাচনটা হতে যাচ্ছিল সেটাতে আওয়ামী লীগ পার্টিসিপেট করতেই গিয়েছিল। 3 জানুয়ারি দুপুর 2টায় তারা সারা বাংলাদেশ থেকে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র উদ্ধার করে নিয়ে আসে। কেন আনে? আওয়ামী লীগ সারা বাংলাদেশে জরিপ করে দেখতে পায় যে নির্বাচনে তারা যাচ্ছে। সেই জরিপটা কি জরিপ ছিল? সেটি আওয়ামী লীগের সাংগঠনিক জরিপ ছিল। সেই জরিপটা প্রকাশিত হয়েছিল? আমার জানা মতে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সবার নামত। আপনি সেই জরিপ সম্পর্কে জানেন? আমি এই ধরনের জরিপ সম্পর্কে কিছু জানি না। আমি জানি, আমি বিষয় হতে পারে। তবে আওয়ামী লীগ যেটি করেছিল, আমার সাংবাদিক হিসেবে অবজারভেশন, এটি রাজনৈতিক কৌশল এবং এই রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি তখন থেকেই হারতে শুরু করেছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচক্ষণতার কাছে প্রতিটি পদক্ষেপে বিএনপি হারতে কথা শুনি। তো ধরেন ইয়াজউদ্দিনের নির্বাচন তারা মেনে নিয়েছিল। 3রা জানুয়ারি তারা সমস্ত জায়গা থেকে উঠতে পারে। ইন্টিগ্রেটিভ বলতে হবে, ব্যাখ্যামূলক বলতে হবে, ব্যাখ্যামূলক আমি বলছি, ঘটনা নয়। এবং তখন আওয়ামী লীগ এই ধরনের তাদের অনুকূলে একটা নির্বাচন প্রতিষ্ঠিত করবার জন্য এই 111 যারা হোতা ছিলেন তাদের সাথে হাত মিলায় এবং আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগিতায় যারা হোতা কারা ছিলেন, যেমন ধরেন পত্রিকা, আপনি আজকে মাহফুজ আনামের বিরুদ্ধে অভিযোগ করছেন, যারা বিভিন্ন উদ্দেশ্য পক্ষে ছিল। সমর্থন করছেন? আমি সমর্থন করছি না। তো 111 তখন তখন তৃতীয় পক্ষ যারা আছেন তাদের কাছে আওয়ামী লীগ দ্বারস্থ হয় এবং আওয়ামী লীগ এবং এই তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার যারা ছিলেন তারা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য বিভিন্ন রকমের অপকৌশল গ্রহণ করে এবং সেই অপকৌশল পরবর্তীতে আওয়ামী লীগের গ্রিপের বাইরে চলে যায় এবং তখন একটা তৃতীয় পক্ষ শক্তি উদ্ভব ঘটে এবং সেই শক্তি দুই নেত্রীকে মাইনাস করার, বা যেটাকে আপনি বলছেন যে -2 ফর্মুলা। একটি প্রশ্ন যে আপনি যেটা বললেন যে একটি তৃতীয় পক্ষ সৃষ্টি হয়, কিন্তু এখানে যে আমরা যে তথ্য আমরা পাই সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন ফখরুদ্দিন আহমেদ, তিনিও বিএনপির আস্থাভাজন ছিলেন। সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ, তিনিও আস্থাভাজন ছিলেন। আপনি যদি ওইভাবে ব্যাখ্যা করেন আপনি সবাইকে বিএনপির আস্থাভাজনই বলতে পারেন। সংকটটি কোথায় ছিল? সংকটটি যেখানে ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ 111 যে সরকারের উদ্ভব হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নিশ্চিত ক্ষমতায় যাওয়ার জন্য এই 111 সরকারকে স্বাগত জানায় এবং তারা বলে যে তাদের আন্দোলনের ফসল। এবং 111 যে সরকারটা তারা প্রথম দিকে যেভাবে মনে করেছিল যে দুই নেত্রীকে মাইনাস করে তারা ক্ষমতায় আসবে, কিন্তু বাংলাদেশের জনগণ, গণতন্ত্রমনা জনগণ, বাংলাদেশের জনগণ এবং উভয় দলের সমর্থিত বলেন, সুশীল সমাজ বলেন, তার বড় একটা অংশ এই ধরনের অসাংবিধানিক সরকারের বিপক্ষে দারুণভাবে অবস্থান নেয়, যার ফলে কিন্তু সেই তৃতীয় পক্ষর বা তৃতীয় শক্তির কিন্তু সেই পরিকল্পনা কিন্তু বাংলাদেশে আর সফল হতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটা ভালো কথা বলেছেন। তিনি বলেছেন 111 হোতাদের কিন্তু উনি বিচারের আওতায় দেখতে চান। এটা অনেক দেরিতে উনি বলেছেন, কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে আজকে আপনার -2 ফর্মুলার জায়গায় -1 ফর্মুলার হচ্ছে। মাহফুজ আনাম সাহেব যেটা স্বীকার করেছেন সেই ধরনের অপরাধ সত্যি বিচারের দাবি রাখে, যে প্রসঙ্গে আপনারা তুলেছিলেন। বাট মাহফুজ আনাম সাহেব যে স্বীকার করেছেন এটা হচ্ছে একটা অগ্রগতি, কিন্তু মাহফুজ আনাম সাহেবকে বিচারের আওতায় আনা যাবে না বিষয়টি এরকম নয়। মাহফুজ আনাম সাহেব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে জায়গাটা বা তথ্যসূত্র যেখান থেকে সংবাদপত্রে উদ্ধৃত করতে হয় সেই জায়গাভাবে লঙ্ঘন করেছেন এবং তিনি স্বীকার করেছেন। তবে এই বিচারের প্রক্রিয়াটা যেটা হচ্ছে
সেই জায়গা হলে হবে কি, জনগণ এই আস্থাটা হারায় ফেলবে। রাষ্ট্র যদি মনে করে থাকে যে মাহফুজ আনাম অন্যায় করেছেন, এই রাষ্ট্র তার বিচার করার জন্য যথেষ্ট। আপনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা মানহানি হয়নি, যাদের সম্মানের ক্ষতি হয়নি, এরকম শত শত মামলা করে যেভাবে আপনি বিচার প্রক্রিয়া আনতে যাবেন, তার জনমনের যে কোনো একটি ব্যক্তি সংক্ষিপ্ত হতেই পারে, সেটি তার গণতান্ত্রিক অধিকার আছে, তা হবে না কেন? হোক, কিন্তু সবচেয়ে বেশি তো সংক্ষিপ্ত দায়িত্ব সরকারের। সরকার নিজেই তো মামলা করতে পারেন। এবং ওই নিউজটি কিন্তু মাহফুজ আনাম সাহেব, আমি একটু শেষ করি, ওই নিউজটি কিন্তু মাহফুজ আনাম এবং মতিউর রহমান সাহেব শুধু ছাপায়নি, শুধু আপনার নুরুল কবিরের নিউজ ছাড়া সমস্ত পত্রিকায় এই নিউজগুলি ছাপিয়েছিল। তো তারা কেন বিচারের আওতায় আসবে না? আপনি যদি একই অপরাধ বিভিন্ন লোক করে থাকে এবং একজনকে বিচারের আওতায় তদন্ত রাখে, অন্যরা যদি করে থাকে, আমরা চাই এর বিচার হোক, আমরা চাই এর বিচার হোক। তবে এই -1 ফর্মুলার এখন যেটা চলছে, সেটা আপনি যদি করতে যান, আবার কেউ যদি বলে থাকে সে যদি আপনাদের অনুগত হয়, তাকে যদি বিচারের আওতায় না আনেন, তাহলে হয় কি, জনমনে বিভ্রান্তি থাকবে। এই বিপক্ষে স্পষ্ট করে বলুন, আমি বিচারের পক্ষে স্পষ্ট করে। আমি যেটা বলতে চাচ্ছি যে উনি নানান জায়গায় মামলার কথা বলেছেন। বাংলাদেশের জনগণ স্বাধীন, তারা মামলা করতেই পারে, কারণ অনেককে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। শুধুমাত্র তো আমাদের নেত্রীকে তো জেল খাটিয়েছে, অপবাদ দিয়েছে, দুর্নীতির অভিযোগ এনেছে, মামলা দিয়েছে, এবং আমাদের সারা বাংলাদেশের প্রতিটি জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দকে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদেরকে জেল খাটতে হয়েছে, আমার ফ্যামিলির লোকজনকে জেল, অনেকের ফ্যামিলির লোকজনকে জেল খাটতে হয়েছে। তারা যদি আজ মামলা করে, আপনি কি করবেন? এখন মাননীয় প্রধানমন্ত্রী তো আজকে বলেছেন যে আমি এই বিচারের ভার বাংলাদেশের আপনাদের জনগণের উপর ছেড়ে দিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন, কিন্তু জনগণ বিভিন্ন জায়গা থেকে তার নামে মামলা করেছে। এখন টাইম উইল সে তখন কি হবে, সেটা সামনে বিচার ব্যবস্থা, আমাদের আদালত আছে, আইন আদালত, সেটা দেখবেন। আপনারা যে কথা ঘুরিয়ে পেঁচিয়ে অনিলেবেনের সরকারকে একদিকে সবসময় আওয়ামী লীগের উপরে মানে ঢালাও ভাবে একটা দুর্নাম দিতে চান যে আওয়ামী লীগের একটা ফসল, এটা কিন্তু ঠিক না। আপনাদের ব্যর্থতার ফসল, বিএনপির ব্যর্থতার ফসলই হচ্ছে অনিলেবেন। আমরা যে প্রসঙ্গে আসি, যেহেতু তারা রাজনীতিবিদ, রাজনৈতিক বিতর্ক থাকবেই, আপনি আমাকে স্পষ্ট করে বলুন যে সংবাদপত্রের জনাব মাহফুজ আনাম স্বীকার করেছেন যে তিনি এই কাজটি করেছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট তিনি চেপেছেন, তবে সারা বিশ্বব্যাপী কিন্তু তার অবস্থা, অর্থাৎ সূত্র ব্যবহার করার রেওয়াজ কিন্তু আছে, এবং ছাপাতে কিন্তু বাধ্য একটা রাষ্ট্র, সেটি করতে বাধ্য। তবে কিছু কিছু সাংবাদিক তার পক্ষে বলেছে, এর ফলে কি বাংলাদেশের সংবাদপত্রের যে নিয়ম কানুন যেটি আছে, নীতি নৈতিকতা, অ্যাকাউন্টেবিলিটি, এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবভিয়াসলি অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা প্রশ্নবিদ্ধ হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আমরা অবশ্যই, আমি একটি সাংবাদিক সংগঠনের, বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে আমিও চাই যে গণমাধ্যমের স্বাধীনতা, আমাদের গণমাধ্যম কর্মীর মুক্ত চিন্তা প্রকাশের স্বাধীনতা, এবং সর্বোপরি মাহফুজ আনাম সাহেবের মতো প্রথিতযশা একজন সম্পাদক, তার ব্যক্তিগত চিন্তা চেতনায় অন্ততপক্ষে সরকারের কোনো প্রভাবের কারণে কোন ধরনের তিনি নির্যাতনের মুখে পড়েন, অন্যায়ভাবে তার, যেমন মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন, যে এই পরিস্থিতি নৈতিকতার প্রশ্নে এই জায়গাটুকু পর্যন্ত আমি মনে করি যে সঠিক আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সফট জায়গা থেকে তাকে নৈতিকতার নয়, এখানে হচ্ছে আইনের, আইনসঙ্গত ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার আছে, রাষ্ট্র এবং আইনের প্রশ্নে যদি বলেন, একজন সাংবাদিক তার মুক্ত মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, পাশাপাশি ওই স্বাধীনতা ভোগ করতে গিয়ে কোন সাংবাদিক বা সম্পাদক উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে গণতন্ত্র, রাষ্ট্র, সরকার বা কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেবে, তাকে হয়রানির মুখে ফেলে দিবেন, এই স্বাধীনতা কোন সম্পাদক বা সাংবাদিকের নেই। আমি মনে করি যে এটি সুষ্ঠু তদন্তের আলোকে ওই সংশ্লিষ্ট সম্পাদক বা সাংবাদিকের সাংবাদিকরা সতর্ক হবে এবং সতর্ক হওয়া জরুরি বলে আমি মনে করি। এখানে হয়তো আপনি যে কথাটি বলছেন, কোন কোন সাংবাদিক তার পক্ষ নিয়েছে, হ্যাঁ, সাংবাদিকরা তো অবশ্যই চাইবে যে এরকম একজন সাংবাদিকের পক্ষে সাংগঠনিক জায়গা থেকে কিভাবে ভূমিকা রাখা যায় সেটি চাইবেন, কিন্তু আইন তো সবার দৃষ্টিতে কোথায় আছে? আপনার পৃথিবীর কোথাও দেখাতে পারবেন? আমি যে
নিউ ইয়র্কের উদাহরণ আপনি দিলাম 14 জুনে তার 30 বছর আমি আপনার সঙ্গে পুরোপুরি পুরোপুরি একমত। উন্নত রাষ্ট্রে এ ধরনের সাংবাদিক সংগঠন বা সাংবাদিক তাই বলবেন তখন একটি ফোরাম দাঁড়িয়ে যাবে, তখন এটি কি হতে পারে কিনা? আমি এটি বলছি যে উন্নত রাষ্ট্রে সাংবাদিকদের ইউনিয়ন বা সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, এক সেকেন্ড, যেটা বলেছে ওনার পদত্যাগের কথা, সেটা উনি উদাহরণ দিয়ে বলেছেন যে ব্রিটেনের ব্যক্তিগত পত্রিকায় একজন মন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিকরা লিখেছিল এবং সেটা অসত্য প্রমাণিত হওয়াতে তখন তাকে সেই সংবাদপত্রে সে সাংবাদিক সহ এবং এই মানে নিউজের সঙ্গে, নিউজ ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল সবাই পদত্যাগ করেছিল। সেই উদাহরণ দিয়ে, নৈতিকতার উদাহরণ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, এই জায়গাটি ভুল করেছেন, ভুল করে দেশের এই ক্ষতি করেছেন, তাহলে ওনার তো পদত্যাগ করা উচিত। আইনগতভাবে চলবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার যে পদত্যাগ করবে, কিন্তু পদত্যাগ করলেও আমি এক্ষেত্রে আমি অবশ্যই এক লাইনে একটু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী খুব উদারতার পরিচয় দিয়েছেন। উনি এগুলো জানার পরেও এই 60টি বছর সরকার ক্ষমতায় আছে, কোন ধরনের মাননীয় সম্পাদক মাহফুজ আনাম সাহেব বা আরো একজন সম্পাদক তাদের উপরে সামান্যতম, কিন্তু আপনি সাংবাদিক নেতা, আপনি কি বলুন যে ফ্রি স্টাইলের সংবাদপত্র, গণতন্ত্রের সাথে সংবাদপত্রের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে জড়িত, আইনের প্রশ্নে জড়িত, সেক্ষেত্রে আপনি যা ইচ্ছে তাই কি করতে পারেন সংবাদপত্রে? কখনো আমি সাপোর্ট করতে পারি না যে দায়িত্বহীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতার নামে দায়িত্বহীন সাংবাদিকতা। দেশে বিরাট বিরাট সাংবাদিক আছে, যারা বিশাল নামের সাংবাদিক আছে, তাদের লেখার যে বহর আমরা দেখি, তাতে করে অনেক সময় গণতন্ত্র, সে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। একজন সাংবাদিকের লেখায় অনেক কিছু প্রভাবিত হতে পারে। আমি শ্রাবণ ভাই যেটা বলেছে কিংবা নাজমাপা যা বলেছেন তার সাথে আমি দ্বিমত খুব বেশি একটা করব না। মাহফুজ আনাম লেখনির দ্বারা আজকে প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, আমার বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেখেন, বিএনপি পরিবার নিয়ে এবং বিএনপির নেতা কর্মী ইভেন সমর্থকদের নিয়ে হেন কোনো বক্তব্য নেই যেটা মানে এই ডেইলি স্টার বলেন কিংবা প্রথম আলো বলেন, এই চরিত্র হনন করা হয়েছে। হ্যাঁ, চরিত্র হনন একদম। আপনি ওই কোথায় একটা হরিণ খেত ফেলেছে, কে মানে টিনের মধ্যে এক টিন বিস্কিট রেখেছে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে এনে বিএনপির নেতা সারা জীবন রাজনীতি করে। এই জন্য সংবাদপত্রের উপর আমাদের টোটাল নিয়ন্ত্রণ এবং নিয়ম কানুনকে প্রয়োগ করার পক্ষে কি আপনারা আছেন কিনা, আপনি কি বলুন? দেখেন, কে নিয়ম কানুন প্রয়োগ করবে? রাষ্ট্র ভবিষ্যতে গেলে কে করবেন? শুনেন, রাষ্ট্র তো আর শুধু রাষ্ট্র না, রাষ্ট্রের সাথে জড়িত হলো সরকার। যেই সরকারটি নিয়ম কানুন প্রয়োগ করবে, আমার বক্তব্য ওই জায়গাটাই, তারা কি নিয়ম কানুনের মধ্যে আছেন? আমার সেখানে এলো আমার বক্তব্য। আজকে প্রধান অবশ্যই উচিত। আজকে মাহফুজ আনাম যদি অন্যায় করে থাকেন, আমি মনে করি তিনি ভুল স্বীকার করেছেন, তারপর কিন্তু মানে তাকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী বলছেন যে তার কারণে, এবং তার সন্তান জয় বলেছেন, স্ট্যাটাসে বলেছেন যে তার কারণে আমার মা 11 মাস জেল কেটেছে। আমি বলবো যে দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা জিয়া পরিবার কিংবা বিএনপির সিনিয়র নেতা সহ বিএনপির একদম সর্বনিম্ন কর্মীরাও আজকে পর্যন্ত দীর্ঘ 9টি বছর বিএনপির অসংখ্য নেতারা বারবার করে জেলে যাচ্ছেন। আজকে বিএনপির নেতারা ঘরে থাকতে পারছেন না, কিসের কারণে? আজকে সেই 111-এর কারণেই তো, 111-এর কারণেই তো বিএনপিকে সর্বশেষ 30 সিট পেতে হয়েছে। 111-এর কারণেই তো আজকে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে। আজকে প্রধানমন্ত্রী, হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রতি আমরা পূর্ণ আস্থা সমর্থন দিতে পারতাম, তিনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি আজকে দেশ শাসন করতেন, তাহলে আমরা পূর্ণ সমর্থন দিত। তাকে যদি আমরা দেখতাম যে সে ন্যায় বিচারের জায়গায় আছে, তাকে তো আমরা একই অবস্থা দেখতে পাই যে আজকে আমার দেশ পত্রিকার সম্পাদককে আজকে কত মাস যাবত দেখতে পাই যে এই যে তারপর দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া। আমরা কি কারণে তার উপরে উনি কি সঠিক কাজটি করেছিলেন, যেটা মাহমুদুর রহমান সাহেব যে গ্লাভ সাজিয়ে যেটা করেছিলেন, এবং ওই বিষয়গুলি কি মনে করেন যে সাংবাদিকতার ইথিক্সের ভিতরে কি পড়ে? শুনেন, আমি তিনি গণমাধ্যমের স্বাধীনতা বলতে আপনি কি বুঝলেন, সংক্ষেপে বলেন? গণমাধ্যমের স্বাধীনতা বলতে আপনি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার মুক্তভাবে মানে
সাংবাদিকরা লিখবে এবং জনগণের বিশেষ করে আইন দ্বারা নিয়ন্ত্রিত কি না, নিয়ন্ত্রিত অবশ্যই আইন দ্বারা